প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রভিসি প্রফেসর ডক্টর সাইদ ফেরদৌস। আপনাকে স্বাগত। ধন্যবাদ। প্রফেসর ফেরদৌস, আমাদের কাছে সাধারণ মানুষ যে প্রশ্নটা করে, সেই প্রশ্নটা যদি আপনাকে করি তাহলে কি বলবেন? প্রশ্নটা হলো, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তো? হবে কিনা নির্বাচন এটা তো সময়ই বলতে পারে, কিন্তু মানুষের প্রত্যাশা ছিল বা মানুষ চায় যে হোক, নির্বাচনটা হয়ে যাক, দ্রুত হয়ে যাক। এবং এটাও পরিষ্কার ছিল যে সকল রাজনৈতিক দল একইভাবে নির্বাচনের ব্যাপারে একই রকম করে ভাবছে না। বিএনপি যেমন করে এই মুহূর্তে বা তড়িঘড়ি করে এখন আর তড়িঘড়ির ব্যাপার নেই। প্রথমে তো একটা দাবি দেওয়া ছিল জুলাইয়ের মধ্যে, এরপরে ডিসেম্বরের মধ্যে, এরপরে অন্তর্বর্তীকালীন সরকার যখন এটাকে ডিসেম্বরে নিয়ে গেলেন, বিএনপি সেটা এগ্রি করলো। তো একভাবে বলতে গেলে বিএনপি যেমন করে নির্বাচনের দিকে তাকিয়েছিল, তখনই দেখা যাচ্ছিল যে বিশেষ করে জামাতে ইসলামী এবং এনসিপি তারা সেভাবে একই রকমভাবে চাচ্ছিল না। এখন ফেব্রুয়ারির পরে যখন নির্বাচনের কথা উঠলো, তখন কিন্তু দুটো জিনিস ছিল, একটা হচ্ছে জুলাই ঘোষণা এবং ছিল হচ্ছে জুলাই সনদ। রাইট। জুলাই ঘোষণা হলো। জুলাই ঘোষণা হওয়ার পরে যেটা হলো যে একদিক থেকে মনে হলো যে সরকার একটা টিক বক্স পূরণ করেছেন, নির্বাচন হবার একটা পূর্ব শর্ত পূরণ করলেন। বিএনপি স্বাগত জানালো, এনসিপি এবং জামাত স্বাগত জানায়নি। যখন স্বাগত জানায়নি, তারা বলেছে তারা জুলাই ঘোষণায় খুশি না। এই যে খুশি না, এটা একটা বার্তা বহন করে যে তাহলে কি তারা এই নির্বাচনের ব্যাপারে এই সময় ফেব্রুয়ারির নির্বাচনের ব্যাপারে প্রস্তুত না। এরপরে আমরা দেখেছি আরও কঠোর বক্তব্য এসছে এনসিপির নেতৃবৃন্দের কাছ থেকে। এরকম কঠোর বক্তব্য তো বলেছেন আমরা জুলাই ঘোষণাতে ছাড় দিয়েছি, কিন্তু জুলাই সনদের ব্যাপারে আমরা কোনো ছাড় দিতে রাজি না। এবং সেই সনদ যদি না হয় এবং এটার বাস্তবায়ন যদি এখন না হয়, তাহলে এটা আমরা নির্বাচিত সরকারের উপর বাস্তবায়ন ছেড়ে দেব না, এই কথাও তারা বলেছেন। এই কথাগুলোর মধ্যে দিয়ে যেটা হচ্ছে, তাতে করে মনে হচ্ছে তাহলে কি নির্বাচন অনির্দিষ্টকালের একটা আলোচ্য বিষয় হয়ে গেল। কারণ তাহলে তো ফেব্রুয়ারি মাসে যদি ফেব্রুয়ারি মাসের আগে যদি এই জুলাই সনদ আসেও, সেটা যদি অ্যাকসেপ্টেবল না হয়, এই আশঙ্কাটাই এখন আছে যে যদি জামাত কিংবা এনসিপি বলে যে না, তারা এই সনদ আমরা অ্যাকসেপ্ট করছি না, তখন তাহলে কি? তারা তো বলেই দিয়েছে তারা সেখানে স্বাক্ষর করবে না। তারা স্বাক্ষর করবে না। তারা যদি স্বাক্ষর না করে, যদি ঐক্যমত্যের ভিত্তিতে কোনো স্বাক্ষর না হয়, তাহলে সেটা কোথায় যাবে? এবং সেই ক্ষেত্রে নির্বাচন পিছিয়ে যাবে কিনা। যদিও সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে না, সরকারের প্রেস সচিব বলছেন, হ্যাঁ, যে উপদেষ্টারা বলছেন কেউ যে না, যে সরকার যে সময় বলেছেন, প্রধান উপদেষ্টা যে সময়সীমা বলেছেন, তার থেকে একদিনও পেছাবে না, এই কথা বলেছেন। কিন্তু মুশকিল হচ্ছে যে এই কথাও তো জনমনে আছে যে সরকারের মধ্যে থেকেই, সরকারেরই একাংশ, হ্যাঁ, আমরা হয়তো নামগুলো হাওয়ায় শুনি, যেটা আসলে প্রেসের কাছে বলার মতো না, যেটা আসলে মিডিয়াতে বলার মতো না, কারণ আমরা এগুলো শোনা কথা, হ্যাঁ, এটা আমরা শুনতেই পাই। সেটা হচ্ছে যে সরকারের মধ্যে কোনো উপদেষ্টা মনেই করেন যে রিফর্মের যে সুযোগ, সংস্কারের যে সুযোগ এই মুহূর্তে আছে, রাজনৈতিক সরকার আসলে সেটা হাতছাড়া হয়ে যাবে। ফলে এই সুযোগটা সদ্ব্যবহার করে একটা স্থায়ী রিফর্ম যদি কতগুলো জায়গায় করে দেওয়া যায়। এখন ধরুন, আমাকে যদি আপনি বলতেন নাগরিক হিসেবে, আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এই পরিচয় মুছে দেন, যদি আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে এটা ভাবতাম, আমি মনে করি যে রিফর্ম হওয়া খুব জরুরি, খুবই গুরুত্বপূর্ণ, যে কতগুলো মৌলিক জায়গায় রিফর্ম হওয়া খুবই গুরুত্বপূর্ণ। এবং আমি একদম বুঝতে পারি যে রাজনৈতিক দলগুলো ক্ষমতাতে চলে আসলে তারা কতগুলো জিনিস রিফর্ম করবে না, এবং যদি 2/3 মেজরিটি কোনো দল পেয়ে যায়, তাতে আরোই সংস্কার হবে না, এটা আমরা অনুমান করি। 90-এর পার্সপেক্টিভ থেকে এটা আমরা জানি। এই যদি হয়, তাহলে সরকারের কোনো একটা অংশ, কোনো একটা শক্তিশালী অংশ বা কোনো একটা দুর্বল অংশ, যারা রিফর্মের জন্য থেকে যেতে চাইতো আর একটু লম্বা সময়, চিরকাল কেউ থাকবে না, কিন্তু তারা যদি আরও কয়েক মাস থেকে যেতে চাইতো, আমি কোনো আপত্তি করতাম না, যদি না কিনা আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং দ্রব্যমূল্য এইখানে সরকারের নিয়ন্ত্রণ থাকতো। মানুষের কিন্তু এখন আর সরকারের সামর্থ্যের উপরে আস্থা নাই। সরকার দ্রব্যমূল্য এবং বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না। এটা ঠিক ওই 1/11 কাহিনীর মতো, যে 1/11-তে ব্যবসায়ীরা যে পরিমাণ
অসহযোগিতা করেছিল সরকারকে, সেই অসহযোগিতার পরিবেশ এখনও আছে। চাইলেই সরকার ধরপাকড় করে এটাকে বাজার নিয়ন্ত্রণ করতে পারবে না। দুই হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি সরকার আয়ত্তে আনতে পারেনি, নিয়ন্ত্রণে আনতে পারেনি। যদি তাই হয়, এখানে একটা প্রশ্ন আপনাকে করি, যেটা আপনি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠিয়েছেন, যে আইন শৃঙ্খলা বাহিনী। আসলে এই মুহূর্তে দেশের আইন শৃঙ্খলা বাহিনীর যে পরিস্থিতি, রাজনৈতিক দলগুলো যদি নির্বাচন সুষ্ঠু না চায় তাহলে তো নির্বাচন কি সম্ভব? একদমই না, একদমই না। এবং এগুলো খুব অ্যালার্মিং। তাহলে এখন ধরেন এই সরকারকে আমরা এই সরকারের কোনো মহল যদি সরকারকে আরেকটু দীর্ঘমেয়াদে রেখে সংস্কার করে যেতে চাইতো, নাগরিক হিসেবে আমার তাতে আপত্তি থাকতো না যদি তারা এই দুটো জিনিস ঠিক করতে পারত। এটা তারা ঠিক করতে পারে নাই। এখন দেশের সাধারণ মানুষ মনে করছে, আমার ধারণা দেশের একটা বিরাট অংশের মানুষ মনে করে যে মেলা হয়েছে, অনেক হয়েছে, এখন তাড়াতাড়ি করে একটা নির্বাচিত সরকার এসে একটা স্ট্যাবিলিটি দিক দেশকে। এইটার জন্য মানুষ অপেক্ষা করে আছে। মানুষ এটাও জানে যে এই নির্বাচিত সরকার আসলে একটা 2/3 মেজরিটির একটা সম্ভাবনা হবে, এবং তাতে করে আরেকটা আওয়ামী ফ্যাসিবাদী ধরনের আরেকটা কিছু যদি বাংলাদেশে আসে, সেই আশঙ্কাও মানুষের মনে আছে নিঃসন্দেহে। কিন্তু এটা হচ্ছে সেই জুলাই আন্দোলনের মতো, যদি আসে তখন দেখা যাবে। কিন্তু এখন এই অবস্থায় যেভাবে প্রতিদিন যাচ্ছে, এই অবস্থায় এটা চলে। এখানে বোধহয় সচেতন জনগণের আরেকটা আশঙ্কার কারণ রয়েছে, যেটা আমরা আলোচনায় শুনি। সেটি হলো যে আসলে নির্বাচন না হলে অনেক নেতিবাচক উপসর্গের জন্ম হয়। অবশ্যই, অবশ্যই, সেটা তো অলরেডি আমরা সেই আলামতও পাই। হ্যাঁ, সেই আলামতগুলো আমরা দেখতে পাই। এবং সেই কারণে আমি মনে করি যে ঠিক আছে, যতদিন পর্যন্ত আমরা জানি না কার মনে কি আছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত সেনাপ্রধান বা সেনাবাহিনীও সরকারকে নির্বাচনের ব্যাপারে একটা চাপ দিতে যাচ্ছে, প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা দল বিএনপি নির্বাচন চাচ্ছে, সরকারের দায়িত্ব হবে এখন বাকি দলগুলোকে ন্যূনতম আস্থায় নিয়ে এসে, এনসিপি এবং জামাতকে ন্যূনতম আস্থায় নিয়ে এসে নির্বাচনের দিকে দেশকে নিয়ে যাওয়া। নির্বাচন না হলে সার্বিক পরিস্থিতি কোন দিকে যাবে এটার উপরে কারো কোনো নিয়ন্ত্রণ আসলে সত্যিকার অর্থে থাকবে না। আপনাকে যদি আরেকটা প্রশ্ন করি, সেটা হলো যে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়া, এটা হলো সবার প্রত্যাশা। যদি না হয়, অথবা নির্বাচন যদি সুষ্ঠু না হয়, এর দায়িত্ব সাধারণত আমরা বলে নিই সরকারের। অবশ্যই। কিন্তু যেহেতু এই সরকার সবার সরকার, এবং আমরা বারবার যে কথাটা বলি যে রাজনৈতিক দলগুলো আধা সরকার, আসলে প্রকৃতপক্ষে রাজনৈতিক দলগুলোর উপর নির্ভর করছে আসলে কি দাঁড়াবে। একদমই, একদমই। বিশেষ করে মানে এইটা জুলাইয়ের পর থেকে দেশের সার্বিক পরিস্থিতির দায় যতটা না সরকারের, ততটাই রাজনৈতিক দল। রাইট। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে, দ্রব্যমূল্য থেকে শুরু করে সার্বিক পরিস্থিতি, হ্যাঁ, এইটা অবশ্যই এটার দায়, যেহেতু এখন একটা অন্তর্বর্তীকালীন সরকারই আছে, যে কোনো অর্থে এই সরকার অন্যান্য সরকারের চাইতে একেবারেই অন্তর্বর্তীকালীন, এবং এই সরকারের যেহেতু তেমন কোনো রাজনৈতিক খুঁটি নাই, রাইট, একটা গণ অভ্যুত্থানের মোরাল সাপোর্ট ছাড়া, ব্যাকগ্রাউন্ডে গণ অভ্যুত্থানের একটা মোরাল সাপোর্ট ছাড়া এই সরকারের অন্য কোনো বড় সাপোর্ট বেস নাই। তাহলে তার সাপোর্ট, হ্যাঁ জনগণ আমরা আছি বটে, কিন্তু শেষ পর্যন্ত সামনে আছে রাজনৈতিক দলগুলো। এই ভিজিবলি রাজনৈতিক দলগুলোকে কেন আমাদের ডক্টর ইউনূস যখন আসলেন, কেন রাজনৈতিক দলগুলোর সাথে তার বসতে হলো? ফলে রাজনৈতিক দলগুলোর আরও দায়িত্বশীল ভূমিকা নেওয়া উচিত। জুলাই ঘোষণা, জুলাই গণ অভ্যুত্থান কেন্দ্রিক, এই জুলাই ঘোষণা এবং জুলাই সনদ কেন্দ্রিক আলোচনা খুবই গুরুত্বপূর্ণ, সংস্কারের প্রসঙ্গ খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এইগুলো যেন নির্বাচনকে বানচাল অথবা নির্বাচনকে পেছানোর হাতিয়ার হিসেবে ব্যবহার করা না। কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায়, সেটি হলো জুলাই সনদের যদি আইনি ভিত্তি না থাকে এবং বাস্তবায়ন যদি না হয়, যেটা আপনি বলছিলেন আমরা আশা করতে পারি না রাজনৈতিক দলগুলো বাস্তবায়ন করবে, তাহলে কি দাঁড়াবে? এই তো দুটো জিনিস, একটা হচ্ছে সরকারকে জুলাই সনদের ব্যাপারে সিনসিয়ার হতে হবে, এই ঘোষণার ব্যাপারেও সিনসিয়ার হওয়ার প্রয়োজন, তার একটা সক্রিয় ভূমিকা থাকা দরকার। সরকারের সিনসিয়ার হতে হবে যে তারা এমন একটা সনদই নেবে যেই সনদটা মোটামুটি অ্যাক্রস দ্য ফ্লোর সকল রাজনৈতিক দলের কাছে কম বেশি গ্রহণযোগ্য হবে, সেটা তাদের দায়িত্ব। আর রাজনৈতিক দলগুলোর দায়িত্ব হচ্ছে এই সনদ কিংবা ঘোষণাকে নির্বাচন পেছানোর হাতিয়ার হিসেবে ব্যবহার না করে, সংস্কার খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু সংস্কারকে নির্বাচনের বিপরীতে দাঁড় না করিয়ে রাজনৈতিক দলগুলোরও উচিত হবে নির্বাচনের দিকে দেশকে নিয়ে যাওয়া, এবং এই অঙ্গীকারে আসা
যে এইটাকে সার্বিক রকমের আইনি ভিত্তি দেওয়া এবং এটাকে বাস্তবায়ন করার দায়িত্ব সকল রাজনৈতিক দলের। এই জায়গাতে আমাদের এই জায়গাতে পৌঁছতে পারলে তো অনেক সংকট সমাধান হয়ে যায়। ন্যূনতম আমরা 90-এ যদি আমরা একটা 3 জোটের রূপরেখা করতে পারি, সেই রূপরেখা বা সেই ঐক্যমত্য তো আমাদের এবারও তো সেই সইগুলো আমাদের করতে হবে। সেখানে কিন্তু অনেকগুলি পরে আর বাস্তবায়ন হয় নাই। তো আমরা আশা করি যে 90 তো গণ অভ্যুত্থান ঠিকই, কিন্তু 90 তো জুলাই, 90-এর চাইতে তো 24শে জুলাই আরো অনেক ইন্টেন্স ছিল, আরো অনেক রক্তক্ষয়ী ছিল, আরো অনেক সর্বব্যাপ্ত ছিল। 90-এ ঢাকা শহর কেন্দ্রিক আন্দোলন, সচিবালয়ের সচিবরা বেরিয়ে আসার, বা এই আর এখন যেটা হলো 5ই আগস্টে যেটা হলো, সেটাতে তো একেবারে খেটে খাওয়া মানুষটাই সবচেয়ে বেশি রক্ত ঝরিয়েছে, খেটে খাওয়া মানুষটাই সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে, তারাই সবচেয়ে বেশি আহত হয়েছে। আমরা বলি বটে ছাত্র জনতার, তাতে করে আমাদের মধ্যবিত্ত ভদ্রলোকের পক্ষে আন্দোলনকে গ্লোরিফাই করা এবং এটার অংশীদারে পরিণত হওয়া সহজ হয়, কিন্তু এই আন্দোলন তো আসলে জনতার আন্দোলন। যতটা না ছাত্র নেতৃত্বের আন্দোলন, এটা তো ততটাই বা তার চাইতে অনেক বেশি করে যদি আমরা পার্টিসিপেশনের দিক থেকে ভাবি, সত্যি সত্যি এটা জনতার আন্দোলন। তো তাদের দিকে তাকিয়ে তো আমরা আশা করব যে একটা ন্যূনতম দেশকে একটা স্টেবিলিটি দেওয়া, এটা সরকারের একার পক্ষে সম্ভবই না, এটা রাজনৈতিক দলগুলো প্রধান অ্যাক্টর এবং এটা তাদের দায়িত্ব। প্রফেসর সাইদ, একটা বিষয় যেটা আপনি 90-এর আন্দোলন যেটা বললেন, সেটা আসলে অনেকটা ছিল রেজিম চেঞ্জ, কিন্তু 5ই আগস্ট কিন্তু রেজিম চেঞ্জ না, যে একটা সরকার চলে গেছে একটা সরকার চলে আসবে, ইলেকশন হবে, নাকি এরকম না। কিন্তু এই বিষয়টা বোধহয় রাজনৈতিক দলগুলো না, কিন্তু এক্স্যাক্টলি রেজিম চেঞ্জ 90-ও হতো না যদি না কিনা 3 জোটের রূপরেখা বাস্তবায়ন হতো। 3 জোটের রূপরেখা বাস্তবায়ন হলে 90 কিন্তু গুণগত পরিবর্তনই দেখতো, এটা রেজিম চেঞ্জ হতো না। আমরা আজকে ওটাকে রেজিম চেঞ্জ বলতে পারছি, কেননা তখন 3 জোটের রূপরেখা বাস্তবায়ন হয়নি, এটা একটা রেজিম চেঞ্জ। তো শেষ পর্যন্ত এইবারও তাই হবে যদি না কিনা আমরা এটাকে বাস্তবায়ন না করতে পারি। যদি আমরা জুলাই সনদের অঙ্গীকারগুলোকে, মৌলিক সংস্কারগুলোকে এবং সনদের অঙ্গীকারগুলোকে বাস্তবায়ন না করতে পারি, তাহলে এটা শেষ পর্যন্ত একটা রেজিম চেঞ্জ ছাড়া আর কিচ্ছু হবে না। সিস্টেম তো সেই অটুটি থেকে গেল, তা তো আসলে রেজিম চেঞ্জই হবে। তো এইটা রাজনৈতিক দলগুলোর দায়িত্ব আসলে, এবং সাধারণ মানুষের জন্য আরেকবার রাজনৈতিক দলগুলো যদি এরকম একটা হঠকারী সিদ্ধান্ত নেয় এবং দেশকে একটা ইনস্ট্যাবিলিটির দিকে ঠেলে দেয়, দুই পক্ষই, যারা নির্বাচন চায় এবং চায় না, যারা যে কোনো মূল্যে নির্বাচন চায় এবং নির্বাচনের পরে তারা এই সনদকে কিংবা ঘোষণাকে তুড়ি মেরে উড়িয়ে দেবে, এরকম যদি কেউ ভেবে থাকে, আর যারা এইটা নির্বাচনকে ডেফার করে নিজেদের দলকে আরেকটু সংগঠিত করে নিতে চাই, সরকারে এখনই আমরা যেসব পদে গিয়ে বসছি এটাকে আরেকটু কনসলিডেট করতে চাই, যারা এটা চাচ্ছে তারা দুই পক্ষেরই দায়িত্ব আছে। দুই পক্ষই যদি শেষ পর্যন্ত এটাকে রেজিম চেঞ্জে পরিণত করে, তারা মানুষের পিঠে ছুরি মারলো, এছাড়া আর কিছু বলার রাইট, তাই না? প্রফেসর সাইদ, আমরা আরেকটা প্রসঙ্গে যাই, এবং সেটিও একটি বড় সংকট হিসাবে আমাদের সমাজে বাসা বাঁধছে এবং সেটা ফুলে ফেঁপে উঠছে, সেটা হলো চাঁদাবাজি। আসলে চাঁদাবাজি অবস্থাটা এমন দাঁড়িয়েছে সর্বক্ষেত্রে যে দুর্ভাগ্যজনক হলেও মানুষ এই জায়গাতে হতাশ। এই চাঁদাবাজির সঙ্গে জড়িত কারা? রাজনৈতিক দলের নেতাকর্মীরা, এবং এরাই ক্ষমতা আসবে কেউ না কেউ। যদি তাই হয় তাহলে কি দাঁড়ালো? এই যে আমরা আলতাফ হোসেন বললেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, বিএনপির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, কয়েকদিন আগে একটা কথা, উনি তো নানা সময় আলোচিত উক্তি, ওনার সেই বিখ্যাত উক্তি আমরা কেউ ভুলিনি। এবার উনি একটা সেরকম কথা বলেছেন যে আমরা দখল করছি এই টেম্পো স্ট্যান্ড, এই আর জামাত দখল করছে এই। উনি অকপটে বলে দিচ্ছেন, এটাই সত্য, আমাদেরকে বুঝতে হবে। তার মানে সেন্ট্রাল কমান্ড যাই বলুক, হাই কমান্ড যাই বলুক, মাঠের রাজনীতি ভিন্ন, মাঠের চাওয়া পাওয়া ভিন্ন। মাঠ শুধু না, এখানে হচ্ছে যে আপনার মাঠ বলতে ধরেন গ্রামগঞ্জের হাট বাজার থেকে শুরু করে আপনার টেম্পো স্ট্যান্ড, শুধু তো সেটা না, আপনার ঢাকা শহরে চ্যানেল, মিডিয়া হাউস, তো দখলদারি তো চলছে। এটা তো আসলে সত্যি সত্যি অ্যালার্মিং। এবং বিশেষ করে মিডিয়া হাউস ইত্যাদি দখলদারি তো সেটা একটা জিনিস, কিন্তু মাঠ পর্যায়ে যেটা চলছে সেটা তারা এফেক্টেড হয় সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ। আপনার রাস্তায় যদি চাঁদাবাজি হয় তাহলে সেখানে সাধারণ মানুষ এফেক্টেড হয়। আলটিমেটলি তো গাড়ির মালিকরা ক্ষতিগ্রস্ত হয় না,
পরিবহনের রুটে যদি চাঁদাবাজি হয়, শেষ পর্যন্ত মালিক তো ওই টাকাটা তোলে পাবলিকের ঘাট দিয়ে। হ্যাঁ, তো সেইগুলো যদি চলতে থাকে, সাধারণ বিক্রেতা তো এফেক্টেড, মানে ছোট বিক্রেতা এফেক্টেড হবে, সাধারণ ক্রেতা। বড় ব্যবসায়ী তো আর ক্ষতিগ্রস্ত হচ্ছে না, কিন্তু এই ঘটনাগুলো তো ঘটছে। এবং এই ঘটনাগুলো প্রমাণ করে যে মানে একদম ওইটা যে এত বছর ধরে আমরা অভুক্ত ছিলাম, এখন আর অভুক্ত থাকা যাবে না। এই মানসিকতার একটা রিফ্লেকশন দেখা যাচ্ছে, যে তার মানে ক্ষমতায় আসার আগেই লোকজন দেখা যাচ্ছে যে নানান পর্যায়ে, এটা যে শুধু আপনার ওই সব জায়গায় চলছে তা না, না, সব পর্যায়ে, অফিস আদালতে চলছে, অফিস আদালতে, প্রশাসন, নানান জায়গায়, প্রশাসনে চলছে। হ্যাঁ, তো সব জায়গাতেই চলছে। এবং যারা পদে এসছেন তারা কেউ কেউ ধরে নিচ্ছেন যে সামনে আমাদের দল ক্ষমতা আসবে, অথবা হ্যাঁ সেটা বিএনপি হোক, জামাত হোক, তারা এইভাবেই ভাবছেন, হয় আমাদের দল ক্ষমতা আসবে, অথবা আচ্ছা দেখা যাক, যতদিন পারি যা যা করার করে নেই। এই মানসিকতায়, এবং এটা তো ভয়াবহভাবে মানুষকে আসলে অ্যাফেক্ট করছে। এবং এটার একটা যে শীর্ষ নেতৃত্ব তো সবসময় ভালো ভালো কথা বলে, ক্যামেরার সামনে, প্রেসের সামনে, আনুষ্ঠানিক বক্তব্যে তারা সবসময় ভালো। ডক্টর শফিকুল ইসলাম সবসময় ভালো কথা বলছেন, তারেক রহমান সাহেব সবসময় ভালো ভালো কথা বলছেন, কিন্তু তার রিফ্লেকশন কিন্তু মাঠ পর্যায়ে আমরা দেখছি না। মাঠ পর্যায়ে কিন্তু সাধারণ কর্মীদের মধ্যে বা সাধারণ স্থানীয় পর্যায়ের নেতাদের মধ্যে আমরা সেটা রিফ্লেকশন দেখছি না। এবং ওই খুব সহজে যাকে কর্নার করার জন্যে, হ্যাঁ, যার সম্পত্তি দখল করার জন্য আমার আওয়ামী ট্যাগ দিতে হবে, তাকে আওয়ামী ট্যাগ দিচ্ছি, আর যেই আওয়ামীকে আমার সাথে নিয়ে নিতে হবে সেই আওয়ামীকে আমি আমার দলে হালাল করে নিচ্ছি। তো এইটা তো আসলে দুই তরফেই, এটা তো বিএনপি, জামাত, সকলের ক্ষেত্রে, এনসিপি, সকলের ক্ষেত্রে, এনসিপিও ধরেন ওই ছাত্রলীগের ছেলেদেরকে, জামাত বিএনপিও ছাত্রলীগের ছেলেদেরকে নিয়ে নিচ্ছে। এইগুলো তো একই সাথে করতেছে। তার মানে আওয়ামী লীগের অ্যাবসেন্স একটা খুব একটা সুবিধাজনক জায়গা করে দিচ্ছে। একদিকে হচ্ছে যারটা আপনি দখল করতে চান তাকে আপনি আওয়ামী লীগ বলবেন, তাহলেই হয়ে গেল। আর যাকে আপনি সাথে নিতে চান, যাকে ছাড়া আপনার হবে না, যেই লোকগুলো আগে আওয়ামী লীগের নেতার পিছে পিছে মহড়া দিত মোটরসাইকেল নিয়ে, সেই ছেলেপেলেগুলোই এখন ওই দেখা যাচ্ছে যে জামাতের নেতার সাথে কিংবা বিএনপি নেতার সাথে মোটরসাইকেল মহড়া দিচ্ছে। তো এই একই কাহিনী। তাহলে আরেকটা হতাশাজনক চিত্র রয়েছে। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে জামাত বলুন, বিএনপি বলুন, এনসিপি বলুন, এই রাজনৈতিক দলের নেতাকর্মীদের বডি ল্যাঙ্গুয়েজ পাল্টে গেছে একদম। আর কথাবার্তা তো কিরকম পাল্টেছে সেটা আমরা দেখছি, সোশ্যাল মিডিয়াতে নয়, মূলধারা মিডিয়াতেই সেই খবরগুলো আসছে। আপনি কি বলবেন এই যে বডি ল্যাঙ্গুয়েজ পাল্টে যাওয়া, কথাবার্তা পাল্টে যাওয়া, এবং তাদের কথা এবং বডি ল্যাঙ্গুয়েজে সেই পুরনো স্বৈরাচারের আচরণ, কেন এমনটা হলো? আমি এখনো বলবো না, তা তো নয়, বা আমরা কেউই মনে করি না যে আগে ভালো ছিলাম, কিন্তু এই কথা সত্য যে সিচুয়েশন এমনই হয়েছে যে বহু মানুষ আগের মতো হয়ে যাচ্ছে। বহু মানুষ যারা এইভাবে ভাবে না, যারা এত কিছু ভাবে না, যারা তাদের দৈনন্দিন অভিজ্ঞতা দিয়ে ভাবে, তাদের অনেকেরই মনে হচ্ছে যে আগের মতোই তো হয়ে গেল সব। এই কথাগুলো তো জনমানুষের মুখে মুখে ঘুরছে। তো এত দ্রুত এক বছর যেতে না যেতে সবাই সব ভুলে যাবে, সব স্মৃতি কিন্তু টাটকা। এক বছরের মধ্যে রক্তের দাগ মুছে যাবে, সমস্ত স্মৃতিগুলোকে ছাপিয়ে এখন আমাদের গলাবাজি, দখলদারিত্ব, আমার দলের ভবিষ্যৎ সিকিউর করা, সংকীর্ণ দলীয় স্বার্থ, হ্যাঁ, দেশের স্বার্থের চাইতে বড় হয়ে যাবে, এটা আমরা আশা করি নাই। এবং এইটা তো আমরা জানি না নির্বাচনে এটার রিফ্লেকশন কিভাবে হবে। কিন্তু মুশকিল হচ্ছে বাংলাদেশের জনগণের জন্য আমরা ভিন্ন কোনো অপশনও দেখছি না। যে কয়টা রাজনৈতিক দলকে মাঠে সবচেয়ে সক্রিয় বা যারা ভোটের বড় কন্টেন্ডার, তাদের প্রত্যেকেরই একই রকম, তাহলে মানুষ কাকে ভোট দেবে? আপনি না ভোটের বিধান যুক্ত করছেন, কিন্তু মানুষ যদি তিনজন প্রার্থী তিনজনকেই না বলে, তাহলে মানুষ যাবে কোথায়? তা তো আমরা কোনো সংসদই পাবো না। তো এইরকম দিকে কি আমরা যাবো নাকি শেষ পর্যন্ত? প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়।
প্রিয় দর্শক, আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রভিসি প্রফেসর ডক্টর সাইদ ফেরদৌস। সাইদ ফেরদৌস, নেরেটিভ, বয়ান, এই শব্দগুলো আমাদের দেশে গত বেশ কিছুদিন ধরে চরমভাবে ব্যাপকভাবে উচ্চারিত হচ্ছে। এর কারণও রয়েছে যে গত 15.5 বছর ফ্যাসিস্ট সরকার এক ধরনের বয়ান তৈরি করে এদেশে স্বৈরাচারী শাসন চালিয়েছে। এর বিপরীত একটা বয়ানের কথা ওই সময় তরুণরা বলছেন। কিন্তু আমরা একটা লক্ষ্য করলাম যে গত 1 বছরে কোনো রাজনৈতিক দলই কিন্তু নতুন বয়ান হাজির করতে পারেনি। বরং আমরা লক্ষ্য করেছি কোনো রাজনৈতিক দলের কথায় এবং সুরে পুরনো বয়ানেরই প্রতিধ্বনি শোনা যায়। কেন এমনটা হল? বয়ান কিন্তু হঠাৎ করে তৈরি হয় না, একদিনে তৈরি হয় না। বয়ান হচ্ছে আপনার, এটা হচ্ছে এক ধরনের প্র্যাকসিসের ব্যাপার। এটা চিন্তা এবং কর্মের একটা সমন্বয় এখানে ঘটে, তাই তো? তো আওয়ামী লীগ যেটাকে চেতনা বলে দাঁড় করিয়েছে, যতই হাস্যকর বা যতই প্যারাডক্সিক্যাল হোক না কেন সেটা, কিন্তু আওয়ামী লীগ কিন্তু চেতনা কি সেটার একটা রূপরেখা সে হাজির করেছে এবং এই চেতনাটাকে সে নানাভাবে রিপ্রোডিউস করেছে, পুনরুৎপাদিত করেছে নানাভাবে। এবং যেটাকে আমরা বলি হেজেমনি, আওয়ামী লীগ তার হেজেমনি তৈরি করার সময় এই চেতনাকে কিন্তু এবং যে কারণে এই চেতনা শক্তিশালী ছিল, একসময় এই চেতনা হাস্যকর হয়ে উঠবার আগ পর্যন্ত, হাস্যকর বা পরিহাসে পরিণত হবার আগ পর্যন্ত এই চেতনা কিন্তু খুব এফেক্টিভ ওয়েপেন ছিল। এমনকি এত কিছুর পরেও হাস্যকর, তারপরে আপনার এটা পরিহাস, আমরা একে পরিত্যাগ করলাম সবাই, তারপরেও কিন্তু সেই চেতনার শক্তিমত্তা বাংলাদেশে এখনও টিকে আছে। এখনও মুক্তিযুদ্ধ নিয়ে কিছু বলা যাবে না, শেখ হাসিনা নিয়ে যাই বলেন, কোট আনকোট বঙ্গবন্ধু নিয়ে কিছু বলা যাবে না, এই চেতনার ধার কিন্তু আমরা এখনও দেখতে পাই, ধার এবং ভার। ফলে একটা চেতনা কনস্ট্রাক্ট হয় একটা ঐতিহাসিক পরম্পরায়। আওয়ামী লীগ তার অপশাসনের একটা বিরাট অংশ, তার শাসনযন্ত্রের একটা বিরাট অংশকে যত্ন করে খরচ করেছে ওই চেতনা তৈরি করতে, ওই চেতনার বয়ান তৈরি করতে, ওই ন্যারেটিভ তৈরি করতে আওয়ামী লীগ যত্ন করে কাজ করেছে। হেজিমনি হঠাৎ করে ঘটে না, হেজিমনি যত্ন করে তৈরি করতে হয়। রাষ্ট্র শাসক তার নানাবিধ অ্যাপারেটাসকে ব্যবহার করে হেজিমনি তৈরি করে এবং বয়ান হচ্ছে সেখান থেকেই উঠে আসছে। আপনি পাল্টা বয়ান দিতে চান, আপনার কাজ সহজ ছিল, কারণ না পুরনো বয়ান লোকে প্রত্যাখ্যান করেছে বলেই জুলাই ঘটেছে। রাইট, জুলাই এবং আগস্টের গণ অভ্যুত্থান ঘটেই ছিল, পুরনো বয়ানকে আমরা সকলে প্রত্যাখ্যান করেছিলাম। ফলে জমি কিন্তু প্রস্তুত ছিল, নতুন বয়ান তৈরি হবার ক্ষেত্র রচনা হয়েছিল, নতুন বয়ান আমরা শুনেছিলাম ইনক্লুসিভ বাংলাদেশের কথা, আমরা শুনেছিলাম দায় ও দরদের রাজনীতি, দায় ও দরদের সমাজ, আমরা শুনেছিলাম। ইন্টারেস্টিং, আমি নিজে খুব আশাবাদী হয়েছিলাম আমাদের তরুণরা এমন ভাষা ব্যবহার করছেন। আমি এখনও বিশ্বাস করি যে ইতিমধ্যেই গত 1 বছরে নানাবিধ কারণে যারা এই সব বয়ান আমাদের কাছে হাজির করেছিলেন তাদেরই কারো কারো গায়ে এমনভাবে কালিমা লিপল, তারা এমনভাবে নিজেদেরকে কালিমালিপ্ত করে ফেললেন। দুর্নীতির অভিযোগ তো ভয়ঙ্কর ধরনের, এবং এটা নিয়ে সরকারের দিক থেকে যে বক্তব্য আসলো, মানুষ কিন্তু কনভিন্সড হয়নি। সরকার একটা বক্তব্য দিয়েছেন এ নিয়ে, কিন্তু মানুষের কিন্তু এই বক্তব্য কনভিন্সিং মনে হয়। বিএনপি তো কোনো বয়ান তৈরি করতে পারলো না। বিএনপি যেটা করেছে সেটা হচ্ছে যে এক্সিস্টিং এনসিপি এবং জামাতের বয়ানের বিপরীতে বিএনপি যে বয়ানটা তৈরি করেছে সেই বয়ানটাকে এনসিপি এবং জামাত খুব সহজে দেখাতে পারছে যে এটা আওয়ামী বয়ানকে রিপ্লেস করছে বিএনপি। কোনো মহলে একটা কথা প্রচলিত রয়েছে যে আওয়ামী লীগ কখনোই তার নিজস্ব বয়ান তৈরি করেনি, বামপন্থীরা তাদের বয়ান তৈরি করে দিয়েছে এবং বামপন্থীরা তাদের জীবনের যত পরিশ্রম, শ্রম, সাংস্কৃতিক অঙ্গন হোক অথবা বয়ান তৈরির কাজ হোক, তারা যা করেছে শেষ পর্যন্ত সবকিছুই আওয়ামী লীগের পকেটে রয়েছে। বলি একটা দিক, আরেকটা দিকেও কিন্তু এসছে ইদানিং, সেটি হলো যে বিএনপিরও কোনো নিজস্ব বয়ান নেই, বামপন্থীদের কেউ বিএনপি নতুন বয়ান তৈরিতে মাঠে নেমেছেন। প্রথমত বামপন্থীরা তাদের জীবন যৌবন উৎসর্গ করেছেন আওয়ামী লীগের জন্য, এতে কোনো সন্দেহ, একাংশের বামপন্থার একাংশ এবং
তো রাগ ঢাকের কিছু নেই। ধরেন মতিয়া চৌধুরীরা তো তাদের যৌবনে মনেই করেছিলেন যে নতুন জাতীয়তাবাদী রাজনীতিকে শক্তিশালী করতে হবে এবং সমাজের পরিবর্তন ঘটাতে গেলে সেই রাজনীতির ভিতরে ঢুকেই পরিবর্তন ঘটাতে হবে। হ্যাঁ, 71-এর অগ্নিকন্যা 71-71-এর অগ্নিকন্যা মতিয়া তখন ভেবেছিলেন যে নতুন জাতীয়তাবাদী রাজনীতি বাংলাদেশকে টেক ওভার করছে, বাংলাদেশকে তীরে ভেড়ালো, সেই নতুন জাতীয়তাবাদী শক্তির ভেতরে থেকেই সমাজের পরিবর্তন ঘটাতে হবে। ফলে তারা তাদের বামপন্থাকে নৌকায় উঠিয়েছেন এবং এরপরে নৌকা সহ বামপন্থা সহ নৌকা যখন ডুবেছে তখন বামপন্থা সহই ডুবেছে। তো এখন এইটা ছিল একথা সত্য যে বামপন্থীরা তাদের সর্বস্ব ঢেলেছে, কিন্তু আওয়ামী লীগের বয়ান পুরোটা বামপন্থীরা তৈরি করেছে এটা বলাটা একটু ঠিক হবে কিনা একটু ভাবার প্রয়োজন। ধরেন ৭২-এর যে সংবিধান, এই সংবিধান প্রণেতাদের মধ্যে বামপন্থীদের জায়গা কোথায়? এই সংবিধান যারা প্রণেতাদের মধ্যে, ধরেন ডক্টর কামাল হোসেন কোনো অর্থে বামপন্থী নন, পুঁজিবাদী, তাই না? সুতরাং আওয়ামী লীগ ৭১-কে কেন্দ্র করে আওয়ামী লীগ যে ন্যারেটিভ তৈরি করেছে, হ্যাঁ বামপন্থীদের অবদান ছিল এটা যে ৭১-এর পক্ষে থাকতে হবে এবং ৭১-এর বিপক্ষে যে যাবে সেই হচ্ছে বাতিল। এইটাতে বামপন্থীরা সর্বস্ব ঢেলেছে, কিন্তু বামপন্থীরা আওয়ামী বয়ান তৈরি করেনি। আওয়ামী লীগের ৭১-কে কেন্দ্র করে আওয়ামী লীগের একটা বয়ান তৈরি হয়ে, মানে ধরেন আরও আগে ভাবেন, ভাসানীকে শেখ মুজিব পরিত্যাগ করলেন, কিন্তু ভাসানী কিন্তু শেখ মুজিবকে পরিত্যাগ করতে পারলেন না, ঠিক আছে? কারণ ভাসানী মনে করলেন যে এই নতুন নেতৃত্বের পেছনে মানুষ জড়ো হচ্ছে এবং তাকে এন্ডোর্সই করো। হ্যাঁ, ৭১-এর মুহূর্তে ভাসানী শেখ মুজিবকে এন্ডোর্স করলেন। তো ফলে বামপন্থীরা তাদের সব কিছু দিয়েছে আওয়ামী লীগকে, কিন্তু বয়ান তৈরির কৃতিত্ব আওয়ামী লীগকে আপনার দিতে হবে। বয়ান আওয়ামী লীগ তৈরি করেছে, ৭১-কে কেন্দ্র করে আওয়ামী লীগ যা করেছে। বিএনপির ক্ষেত্রে বামপন্থীরা এখন বিএনপির বয়ান তৈরি করে দিচ্ছে, এইটা আসলে কতটা আপনি বলবেন? হ্যাঁ, বামপন্থীরা তাদের পুরনো জায়গাতে আছে, কেউ কেউ সমাজ বদল হচ্ছে, এত রকমের ধাক্কা, আমরা এত রকমের, হ্যাঁ আমরা সকল পক্ষ মিলে স্বৈরাচারকে হটালাম, এই বামপন্থীরাও তার মধ্যে ছিল। এমনকি প্রচুর আওয়ামী সমর্থকরাও শেষ পর্যন্ত গণ আন্দোলনে সামিল হয়েছিল। কিন্তু বয়ান তৈরির সময় হ্যাঁ বিএনপি যেটাতে গেছে, এটা বরং আপনার এখানে বামপন্থীদের অবদানের চাইতে আমি বরং বেশি দেখতে পাই বিএনপির এটা একটা কনস্ট্যান্ট ডিলেমা ছিল। আওয়ামী লীগ সবসময় দেখাতো যে তারাই হচ্ছে মুক্তিযুদ্ধের মৌরসী পাট্টা, তারাই হচ্ছে মুক্তিযুদ্ধের একেবারে একক দাবিদার। এখন বিএনপির তখন সবসময় দেখাতে হতো যে আমাদের প্রতিষ্ঠাতা হচ্ছে শহীদ জিয়া এবং শহীদ জিয়া হচ্ছেন মুক্তিযোদ্ধা। এদিকে আবার বিএনপিতে ইসলামপন্থীদেরও একটা ইসলামী রাজনীতির প্রতিও বিএনপি একটা সিম্প্যাথি ছিল বা তাদেরও আশীর্বাদে বিএনপি চেয়েছিল। এই যে একই সাথে ইসলামপন্থাকে এবং একই সাথে ৭১-কে ওন করা বিএনপির জন্য একটা ক্লাসিক বাঙালি মুসলমানের ডিলেমা। এটা কিন্তু বাঙালি মুসলমানের একটা কনস্ট্যান্ট ডিলেমা যে আমি বাঙালি হব নাকি মুসলমান হব। আর বিএনপির মধ্যে এটা ছিল যে বাংলাদেশি জাতীয়তাবাদ একাধারে ইসলামপন্থাকেও ধারণ করতে চায়, আবার একাধারে ৭১-কেও ধারণ করতে চায়, এবং দুই ধরনের ফোর্সেসই তাদের মধ্যে আছে, এটাও সত্য। শাহ আজিজুর রহমানকেও জিয়াউর রহমান ভিড়িয়েছেন, আর জিয়াউর রহমান নিজেও ছিলেন হচ্ছে মুক্তিযোদ্ধা, এতে কোনো সন্দেহ নেই। তো ফলে এই দুই রকমের ফোর্সেস থাকাতে বিএনপি সবসময় একটা অ্যাম্বিভ্যালেন্ট, একটা দ্বিমুখী, একটা দ্বিধান্বিত, একটা মানে দুদিকেই তাকে হেলতে হয়েছে। এখন যখন আওয়ামী লীগ মাঠে নাই, আর এখন যখন দক্ষিণপন্থার আওয়াজ শোনা যাচ্ছে, এখন যখন জামাতে ইসলামী প্রধান অন্যতম মানে দুটো শীর্ষ রাজনৈতিক দলের মধ্যে একটা হচ্ছে জামাতে ইসলামী, তখন বিএনপির দায়িত্ব হয়ে যাচ্ছে রাজনীতির মাঠটা দখল করা, ওই মাঠটা দখল করা যেই মাঠটা জামাতে ইসলামীর বিপক্ষে। এবং জামাতে ইসলামী এখানে হচ্ছে ইসলামপন্থা এবং ৭১ বিরোধী। এই ট্যাগ আপনি জামাতকে দিতেই পারেন। জামাত যেহেতু এখনও পর্যন্ত একবারও পরিষ্কার এই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে তাদের সার্বিক লেজিটিমেসি তৈরি হয়েছিল। এই গণ অভ্যুত্থানে তারা ছিলেন, গায়ে গতরে ছিলেন, তাদের সাথীরা, তাদের কর্মীরা এই রক্ত ঝরিয়েছেন, তারা টাকা পয়সা দিয়ে মানুষকে সাহায্য করেছেন, তারা সংগঠিত করেছেন, বুদ্ধি দিয়েছেন। এই গণ অভ্যুত্থানের পরে জামাত ইসলামী ৭১-এর দায় একেবারে, যদি শেখ হাসিনা ৭৬-এর নির্বাচনের আগে হাত জোর করে মানুষের কাছে গেছিলেন, জামাত ইসলামীর সুযোগ ছিল ৭১-এর ভূমিকা নিয়ে নিঃশর্তভাবে, সুযোগ নয় খুব বড় সুযোগ ছিল, নিঃশর্তভাবে একেবারে ক্ষমা চেয়ে না যে ৭১-এ আমরা যা করেছি আমাদের বোঝাবুঝিতে ভুল ছিল, যা করেছি
তাতে বাংলাদেশের মানুষের স্বার্থের বিপক্ষে আমাদের অবস্থান ছিল, সেটা সাংগঠনিকভাবে আমাদের ভুল সিদ্ধান্ত ছিল, এই কথাটা বলা। এবং এরপরে জামাতে ইসলামী রাজনীতিতে খুব ইজি কামব্যাক ছিল হচ্ছে ভারত বিরোধিতার যে প্রশ্নটা জামাতে ইসলামীর আছে, সেটা জামাতে ইসলামী এখনও করতে পারতো, যে ৭১-এ আমরা আমাদের ভূমিকা নিয়ে, আমাদের ভূমিকা বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিপক্ষে থাকতে পারে, কিন্তু আমরা তখন যে আশঙ্কা ব্যক্ত করেছিলাম যে ভারত এটা সুযোগ নেবে, এখন পর্যন্ত আমাদের সেই আশঙ্কা সত্যি, যে ভারত বাংলাদেশের সাথে যে আগ্রাসী, জামাতে ইসলামীর রাজনীতি সেখানে ছিল, কিন্তু জামাত যেহেতু ৭১-এর ভূমিকাকে ছাড়লো না, ফলে বিএনপির জন্য খুবই সহজ হলো ৭১-এর ন্যারেটিভকে সর্বাংশে, কারণ ৭১-এর ন্যারেটিভের ওনার তো মাঠ ছেড়ে দিয়ে পালিয়েছে কলকাতায় এবং দিল্লিতে যেয়ে বসে আছে, ফলে ৭১-এর মাঠ এবার বিএনপির দখলে, ৭১-এর ওনারশিপ নিয়ে আর কোনো বাধা নাই। তাহলে বিএনপি খুব সহজে ৭১-এর ন্যারেটিভকে পাচ্ছে, তাদের মুক্তিযুদ্ধের পক্ষের তাদের যে অংশ তারা জোরে সোরে সেটাকে ক্লেম করতে যাচ্ছে, আর বিপরীতে রয়ে যাচ্ছে জামাত। ফলে বিএনপির জন্য কাজটা সহজ হয়ে গেছে আওয়ামী লীগ চলে যাওয়াতে, এবং যে কারণে আবার জামাত কাজটা কি আদৌ সহজ, কারণ তাদের সরকারে তো এই জামাত ইসলামী ছিল, এর তো আপনি আওয়ামী লীগের সাথেও ছিল। এখন তো আর জামাত ইসলামীও মনে করতে চাইবে না যে তারা এখন বিএনপি। আপনি বলতে চাচ্ছেন যে রাজনৈতিক কৌশলে যে জিততে পারে সেটা তারা ব্যবহার করবে, এই তো এই মুহূর্তে স্বাভাবিক। এই মুহূর্তে মাঠ খালি হয়েছে, এবং মাঠ খালি হওয়াতে বিএনপি যে ন্যারেটিভ নিয়েছে, এখন দেখেন এনসিপি এবং জামাত কি বলছে। এনসিপি এবং জামাত বলছে যে বিএনপি আওয়ামী লীগের ন্যারেটিভকে ধরে রাখার দায়িত্ব বিএনপি নিচ্ছে। ভেরি ইন্টারেস্টিং। তার মানে সবাই সবার ৭১ হয়ে গেছে রাজনৈতিক দর কষাকষির জায়গা। ৭১-কে ২৪-ও ইতিমধ্যেই তাই, ২৪-কে নিয়ে আমরা সেই জায়গাতে আছি। সেইটা খুব গুরুত্বপূর্ণ যে কে কার ন্যারেটিভ তৈরি করে। বিএনপির এই ন্যারেটিভ তৈরি হওয়ার এই ক্ষেত্র, মানে আমার যেটা মনে হয় যে বিএনপির জন্য এটা একটা সুবর্ণ সুযোগ। একেবারে তাদের মধ্যে যে একটু ডানপন্থা ইসলামপন্থা একটু গন্ধ ছিল, বিএনপি কিন্তু এখন বেশ জোরে সোরে নিজেদেরকে মুক্তিযুদ্ধের পক্ষের ৭১-কে কোনোভাবে অস্বীকার করা যাবে না। যত জোর দিয়ে তারা এখন বলছে, এত জোর দিয়ে বিএনপি তার প্রতিষ্ঠা লগ্ন থেকে কখনো এত জোরে বলে নাই। এটা খুব ইন্টারেস্টিং। প্রফেসর সাঈদ, আমরা এই অনুষ্ঠানে বারবার একটা কথা আলোচনা করে যাচ্ছি, আবারও আপনার সঙ্গে সে বিষয়ে নয় কথা বলি একটু। সেটি হলো এই বাংলাদেশে এখন যে প্রেক্ষাপট তৈরি হয়েছে, বিশেষ করে আমরা তরুণদের যে মানসিকতা তৈরি হয়েছে ৫ই আগস্টের পরিপ্রেক্ষিতে, সেখানে ভারতপন্থী কিংবা আওয়ামীপন্থী রাজনীতি করার সুযোগ কি আছে আদৌ? দুইটাকে আমি একটু সেপারেট করতে চাইব। ভারতপন্থী রাজনীতির সুযোগ নাই বাংলাদেশে। অফিসিয়ালি প্রত্যেক রাজনৈতিক দলকে, বাংলাদেশ যতদিন থাকবে প্রত্যেক রাজনৈতিক দলকে কম বেশি ভারতের থেকে নিজেদের স্বাতন্ত্র্য এবং সার্বভৌমত্বের প্রশ্নে ভারতের সাথে দূরত্ব রচনা করা, ভারতের বিপরীতে দাঁড়িয়ে বাংলাদেশের অস্তিত্বকে ঘোষণা করার কাজ বাংলাদেশের সকল রাজনৈতিক শক্তিকে আজীবন করে যেতে হবে। জুলাই সেটাকে এন্ডোর্সই করেছে মাত্র, জুলাই না হলেও এটা ছিল। আওয়ামী লীগের বড়সড় অজনপ্রিয়তার একটা কারণ ছিল আওয়ামী লীগের ভারতের কাছে নিজেদেরকে সমর্পণ করা। হ্যাঁ, ফলে এটা বাংলাদেশের রাজনীতিতে জুলাইয়ের মধ্যে দিয়ে পুনর্বার শুধু পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে যে বাংলাদেশে রাজনীতি করতে গেলে ভারতের থেকে বাংলাদেশের সার্বভৌম এবং স্বাতন্ত্র্য রক্ষা করতে হবে এবং সেই স্বাতন্ত্র্য বারবার ঘোষণা করতে হবে। কিন্তু অফিসিয়াল মাঠের রাজনীতি, সারফেসের রাজনীতি এক জিনিস, আর কূটনৈতিক সম্পর্ক এবং কূটনৈতিক পর্যায়ে রাজনীতি আর এক জিনিস, ভূ রাজনৈতিক সম্পর্ক এক জিনিস। একই সাথে যে ক্ষমতায় থাকবে তাকে ভারতের সাথে একটা স্ট্র্যাটেজিক সম্পর্কে যেতে হবে। এবং ভারতের সাথে এই যে ডক্টর ইউনূস এসে প্রথম খুব গরম গরম ভারত বিরোধী বক্তব্য দিলেন, সবাই ওয়াকিবহাল মহল এবং সমঝদার মহল কিন্তু একটু ভুরু কুঁচকেছে যে একজন অন্তর্বর্তী সরকারের প্রধান, শুনতে আমাদের মজা লেগেছে, ভালো লাগতে পারে যে বাহ একটা বেশ একটা কথা, কিন্তু আসলে কতটা প্র্যাকটিক্যাল। ভারতের মতো একটা বড় ভূ রাজনৈতিক শক্তির পাশে ছোট রাজনৈতিক দেশ হিসেবে আমরা যেমন আমাদের প্রাপ্য সম্মান চাই, স্বাতন্ত্র্য এবং সার্বভৌমত্ব চাই, তেমনি ভারতকে উস্কে দিয়ে
হ্যাঁ, ভারতের সাথে একটা স্ট্র্যাটেজিক্যাল সম্পর্ক। ভারতই তো বেশি উস্কে দিচ্ছে। ভারত তো অবশ্যই আমাদের উপর চাপ দিচ্ছে, আমারও ভারতের উপর চাপ দিতে হবে। যে কারণে ভারতের বিপরীতে দাঁড়ায় চীনমুখী নীতি নেওয়া আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আর ভারতের মধ্যেও কলকাতা এবং দিল্লিকে বাইপাস করার জন্য ভারতের নর্থ ইস্টের দিকে তাকানো আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। সেগুলো সব ঠিক আছে, কিন্তু মুশকিল হচ্ছে যে আপনার ভারতের সাথে যেই আউটলাউড বিরোধিতা আপনি মুখে এবং মাঠে পপুলার পলিটিক্সে আপনি যেটা করতে পারবেন, কূটনীতিতে সেটা করতে পারবেন না। সেটা আপনাকে একটা স্ট্র্যাটেজিক সম্পর্কে থাকতে হবে, এটা হচ্ছে একটা। কিন্তু ফলে ভারত বিরোধী রাজনীতি বাংলাদেশের জন্য থাকবে, দুই লেভেলে দুই রকমভাবে থাকবে, কিন্তু ভারত বিরোধী রাজনীতি বাংলাদেশের গন্তব্য, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ভবিতব্য, ভারতের থেকে স্বাতন্ত্র এবং বিরোধিতা। কিন্তু আওয়ামী রাজনীতি যদি আপনি বলেন, এইটা আপনি যত জোর দিয়ে বলছেন আমি তত নিশ্চিত নই। কেননা এখনো পর্যন্ত ওই যে বললাম যে আওয়ামী ন্যারেটিভের শক্তিমত্তা থেকে গেছে, কিন্তু এই মাত্র 1 বছর গেল, এইবারই কিন্তু 15ই আগস্টের আপনি যদি সোশ্যাল মিডিয়া দেখেন বুঝতে পারবেন হ্যাঁ, যে কিভাবে শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু তাকে ফিরিয়ে আনার জন্যে বা তার প্রতি তার সম্মান চেয়ে কত মানুষ, হ্যাঁ, বা তাকে মহিমান্বিত করে এইটা মানুষের মধ্যে আছে। তাদের বোঝাবুঝি ভুল না ঠিক সেটা আলাদা কথা। তাদের মনের মধ্যে বঙ্গবন্ধু নামক যে মানুষটা তাদের মনের মধ্যে বসানো আছে, যে আসন বসানো আছে, আপনি আমি বঙ্গবন্ধুকে নির্মোহ চোখে দেখে ভিন্নভাবে বিশ্লেষণ করতে পারি। আমি বলেই যাচ্ছি যে তিনি লার্জার দেন লাইফ না, হ্যাঁ, তাকে মহামানব বানানোর কিছু নাই, তাকে নিয়ে ইতিহাসের অতিরঞ্জনের কিছু নাই, বরং তাকে দোষে গুণে ভরা মানুষ, স্ববিরোধিতায় ভরা মানুষ, তিনি তার রাজনৈতিক স্বার্থ দেখে কাজ করছেন, সেভাবে চিন্তা করাটাও খুব গুরুত্বপূর্ণ। তাকে নিঃস্বার্থ মহামানবে পরিণত করার কিছু নাই। কিন্তু যে মানুষগুলো তাকে তেমনটা ভাবে, হ্যাঁ, যে মানুষগুলো তাকে বঙ্গবন্ধু ভেবে মাথায় করে রেখেছে, মনের মধ্যে বসিয়ে রেখেছে, তাকে আপনি বাংলাদেশ থেকে তাড়িয়ে দিতে পারবেন না। ফলে আওয়ামী লীগের একটা বড়সড় সমর্থন এত কিছুর পরেও, শেখ হাসিনার এত অপকর্মের পরেও, শেখ হাসিনার অপকর্ম মেনে নেওয়ার পরে, স্বীকার করার পরেও একটা বিরাট অংশের মানুষ, কিন্তু তারা কিন্তু স্বীকার করে না। আনফর্চুনেটলি এই সংখ্যাটা আছে। আবার এটাও আছে যে যারা মনে করে যে না, শেখ হাসিনা ভুল করছে বা শেখ হাসিনা অন্যায় করছে, কিন্তু তাই বলে তো আওয়ামী লীগকে ফেলে দেওয়া যাবে না। আওয়ামী লীগ 71-এর তারা কিন্তু যারা এটা চিন্তা করে তারা কিন্তু কেউ ফেসবুকে স্ট্যাটাস দেয় না, তা দিচ্ছে না, সেটা ঠিক। কিন্তু এই যে একটা সাধারণ আওয়ামী লীগ সমর্থক, এই যে আওয়ামী লীগের একটা সমর্থক বেজ আছে যারা বাংলাদেশের 20%, 25%, 30% তারা রয়েছে। ফলে আওয়ামী রাজনীতি কোনোদিন বাংলাদেশে ফিরবে না সেটা বলার মতো অবস্থায় আমি অন্তত ঠিক 1 বছরের মাথায়, 5ই আগস্টে যদি জিজ্ঞেস করতেন 1 বছর আগে, আমি হয়তো বলতাম আর ফিরবে না। প্রফেসর সাঈদ, এইখানে কিন্তু নির্মোহভাবে কেউ মন্তব্য করেছেন, যেটা আমার ব্যক্তিগতভাবে ভালো লেগেছে। সেটি হলো আওয়ামী লীগ ফিরবে কি ফিরবে না সেটা নির্ভর করবে ফ্যাসিস্ট বিরোধী রাজনৈতিক দলগুলোর ভূমিকা কি হবে। এখন যতটুকু ফিরতে পারছে সেটা তো এই রাজনৈতিক দলগুলোর ভূমিকার কারণে। রাইট, এখন যতটুকু ফিরতে পারছে, এই যে মানুষ বলছে যে এটা আগের মতোই হয়ে যাচ্ছে সব, তো এটা তো এই রাজনৈতিক দলগুলোর ভূমিকার কারণে হলো। তারা যদি একটা ন্যূনতম ঐক্য ধরে রেখে নির্বাচন পর্যন্ত দেশকে নিয়ে যেত, তারা যদি একটা ন্যূনতম ঐক্য ধরে রেখে অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করত, তাহলে তো ঠিকই আমরা এতদিনে আরও কনস্ট্রাকটিভলি দেশকে, এখন আমরা যেমন আমাদের প্রত্যাশার 5%ও পূরণ হয় নাই, তারা সহযোগিতা করলে অন্তত 30, আমাদের প্রত্যাশা হয়তো আকাশচুম্বী ছিল, 30% না হোক 25% পূরণ হতো। এখন যে 5%ও পূরণ হলো না, এটার দায়িত্ব এই রাজনৈতিক দলগুলোর, এবং সে কারণেই আওয়ামী লীগের ফিরে আসার পথ সুগম হবে। এখন যে বিএনপি আওয়ামী কর্মীদেরকে দলে ভেড়াচ্ছে, এখন যে জামাত বা এনসিপি পারলে আওয়ামী লীগের কর্মীদেরকে পুনর্বাসিত করছে, এইটাই তো আওয়ামী লীগের আগামীতে ফিরে আসার পথকে সুগম করবে। প্রফেসর ডক্টর সাঈদ ফেরদৌস, আপনি দীর্ঘ সময় দিলেন আমাদেরকে, আপনাকে আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।